দর্শক, কথা বলবো আমাদের গতকালকে আমাদের সুনামগঞ্জ এক আসনে মাননীয় সংসদ সদস্য জন কামরুল ভাইকে নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গতকালকে সংসদে তিনি কিন্তু সুনামগঞ্জ এক আসন নিয়ে বেশ কথা বলেছেন, এবং সেই কথাগুলো মোটামুটি সুনামগঞ্জ এক আসনের আমরা যারা সাধারণ মানুষ তাদের কিন্তু অনেকেই মনে দাগ কেটেছে কথাগুলি। এবং আপনারা দেখেছেন যে কিভাবে অনলাইনে তার কথাগুলো শেয়ার করা হয়েছে। তো তিনি আসলে সত্যিকার অর্থে গতকালকে যে সুনামগঞ্জের এক আসন নিয়ে যেই কথাগুলি বলেছেন, এগুলো আমাদের সবার প্রাণের দাবি। তো আসলে এই বিষয়ে আমি মূলত কিছু কথা বলবো এবং সংক্ষেপে বলার চেষ্টা করব। তার আসলে যে যে কথাগুলি মানে প্রাথমিকভাবে তার বক্তব্যটি আমার এই জন্য খুবই ভালো লেগেছে যে আসলে মানে স্টার্টিং এ কিন্তু এলাকা নিয়ে কথা বলেছে, কোনো প্রকার তেলবাজি বা তেল মারামারি নেই। এটাই আমার কাছে খুবই আকর্ষণীয় বিষয়। কারণ এই যে আমাদের একটা সংসদে এত টাকা খরচ করে সংসদে কথা বলা হয়, কিন্তু জনগণের কথা কিন্তু বলা হয় না। বেশিরভাগই আপনি দেখবেন অমুক তমুক অমুক তমুক বলে ধন্যবাদ দিতে দিতে নেতাদের তেল মারতে মারতেই দেখা যায় সময় কাটিয়ে দেয়। আমরা এই ধরনের বক্তা চাই না। সহজ সরল ভাষায় এলাকার কথা তুলে ধরবেন, এই ধরনেরই কিন্তু আমরা চাই। তো যেই কথাগুলি আমার সবচেয়ে বেশি হয়েছে যে একজন সংসদ সদস্য এলাকার কিভাবে সংসদে তুলে ধরেন। দেখেন, আমরা যে 5,000 কোটি টাকার দান আমাদের সুনামগঞ্জ এক আসনে উৎপন্ন হয়, সেটা কিন্তু আমরা এই সাধারণে অনেকেই কিন্তু জানি না। তিনি কিন্তু সেটা সার্ভে করেছেন এবং সেটা কিন্তু সংসদে তুলে ধরতে সম্মত হয়েছেন। সংসদে তুলে ধরার অর্থ কি? সেটা সারা বাংলায় ছড়িয়ে পড়া। অতএব সারা বাংলাদেশের মানুষ জানবে এখন যে সুনামগঞ্জে হাওর বেষ্টিত এবং সেখান থেকে কি পরিমাণ ধান উৎপন্ন হয়। তারপরে দেখেন যে পিআইসির যে একটা ভোগান্তি, দেখেন পিআইসি কি? পিআইসি হচ্ছে এই যে বেড়িবাঁধগুলি নির্মাণ করবে। কিন্তু আমরা কিন্তু আন্দোলন করছি যে পিআইসি সঠিক মতো কাজ করছে না। এই আন্দোলনটা কিন্তু আমরা যারা সচেতন সমাজ করছি, কিন্তু আমরা কিন্তু এটা জানি না যে একজন ব্যক্তি তার পেটে ভাত না থাকলে সে কিভাবে কাজ করবে। হ্যাঁ, আমরা যেটা জানলাম মাননীয় সংসদ সদস্য মুখ থেকে যেটা জানলাম যে আসলে পিআইসির 80% কাজ কিন্তু সম্পন্ন অলরেডি করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু দুঃখজনক হলো সত্য যে তাদের কিন্তু আর্থিক যে ব্যয় বার্তা সেটা কিন্তু মেটানো হয়নি, 30%-এর মতো হয়েছে। তো এই যদি মনে করেন যে তাকে যদি পে করা না হয়, তাহলে সে আসলে কিভাবে কাজ করবে? এরপরে দেখেন হাওরের হচ্ছে জলাবদ্ধতা, এই যে বিষয়টা তিনি কিন্তু এত একটা অল্প সময়ের মাঝে কিন্তু তুলে ধরতে তিনি সমর্থ হয়েছেন, এবং এটা কিন্তু আমাদের একটা বাস্তব সমস্যা। ইতিমধ্যে এলাকা থেকে খবর আসছে যে বিভিন্ন হাওরের জলাবদ্ধতার জন্য ধানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন একজন বলবে যে জলাবদ্ধতা হুট করে কিভাবে তাড়িয়ে দিবে সেটা বৃষ্টি থেকে, কিন্তু সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে এই যে একটা সমস্যা কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা যে তিনি সংসদে তুলে ধরতে পেরেছেন, এতে কি হবে? বিভিন্ন সময় কৃষক ভাইদের কিন্তু সহযোগিতা দিতে অনেকটা কিন্তু সুবিধা হবে। ঠিক আছে। এরপরে দেখেন নদীর নাব্যতার বিষয়টা তিনি কিন্তু তুলে ধরতে সমর্থ হয়েছেন। হ্যাঁ, এটা তো অস্বীকার করার সিস্টেম নাই যে আমাদের নদীগুলো ছোটবেলা কতটুকু গভীর ছিল, কিন্তু এখন কিন্তু গভীরতা হারিয়েছে। তো এই জন্য কিন্তু আমাদের অকাল বন্যা এবং অতিরিক্ত বন্যার কবলে পড়তে হচ্ছে। কারণ নদীগুলি তো যে প্রাকৃতিকভাবে যতটুকু পানি বর্ষাকালে আসে বা প্রবাহিত হয় সেটুকু ধারণ করতে পারছে না। তো এই সমস্যাটা তুলে ধরার কারণে যেটা হবে, আমরা হয়তো নিকট ভবিষ্যতে নদী এই খননের জন্য কার্যক্রম আমরা দেখতে পারি। এরপরে দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা অবহেলিত জেলা হচ্ছে সুনামগঞ্জ। সেই যে বিষয়টা তিনি সংসদে দাঁড়িয়ে সহজ ভাষায় বলতে পেরেছেন বা আমাদের দুঃখটা জানাতে পেরেছেন, সেটা কিন্তু আমার কাছে আসলে সত্যিকার অর্থেই ভালো লেগেছে। এরপরে দেখেন আরো কিছু সত্য কথা তিনি কিন্তু বলেছেন যে ইউনিয়ন টু ইউনিয়ন কিন্তু আমাদের আসলে যোগাযোগ ব্যবস্থা পাকা রাস্তা নেই। দেখেন, আমি আমার এই বংশীকুণ্ডার কথাই বলি। বংশীকুণ্ডা থেকে মধ্যনগর বলেন, মহেশখোলা বলেন, কোন দিকে আমাদের এই যোগাযোগটা কন্ট্রাক্টটা পুরোপুরি ভাবে আছে? হ্যাঁ, পাকা রাস্তা তো দূরের কথা, এখন তো আমাদের আসলে কাঁচা রাস্তা নাই বললেও খুব একটা বেশি খারাপ বলা হবে না। তো এই দুঃখটা তো আমাদের এক কথায় এই যে আমাদের না বলা কথাগুলি, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমাদের না বলা কথাগুলি যে বলতে পেরেছেন, সেজন্য তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারপরে দেখেন বর্ষায় নৌকা, হেমন্তে মোটরসাইকেল, এটা একবারে ধ্রুব সত্য কথা। কারণ এই বর্ষায় নৌকা আর হেমন্তে এখন মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন নেই। কারণ আমাদের এলাকায় তো আসলে অটো দিয়েও যে আপনি এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাবেন, সেটাও তো আমাদের যোগাযোগ নাই। তাহলে এই যে সত্য বিষয়টা, আমি আপনি বলেন ঠিক আছে, কিন্তু সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এতগুলা কথা একসাথে এত অল্প সময়ে বলতে পারা, এটা কিন্তু খুবই
একটা ব্যাপার, কতটুকু প্রিপারেশন থাকলে, কতটুকু ইচ্ছা থাকলে এবং কতটুকু সাহস থাকলে এই কথাগুলো এত অল্প সময়ে আসলে বলা যায়। শিক্ষা নেই, চিকিৎসা নেই, এটা কি অস্বাভাবিক কিছু? দেখেন আমাদের এলাকায় যে হসপিটালগুলি, কমিউনিটি হেলথ গুলো, এটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। কিছু কমিউনিটি হসপিটাল আছে, সেগুলোতেও পর্যাপ্ত ডক্টর নেই, এবং কিছুদিন পরপরই আমরা কিন্তু নিউজগুলো দেখি। হ্যাঁ, এরপরে দেখেন এই যে আমাদের সুনামগঞ্জ 1 আসন থেকে 300 কোটি টাকা ট্যাক্স দেওয়া, এটা কি আমরা কেউ জানতাম? আমরা মনে করেন যে অনেকেই যারা লেখালেখি করে বা সার্চ করে তারা জানে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন এই যে সংসদ সদস্যের মুখে শোনার কারণে তারা কিন্তু সেটা জানতে পারছে। তো এই যে বিষয়গুলি আমরা গতকালকে তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তার বক্তব্যটা ছিল কিন্তু আসলে রাষ্ট্রপতির ভাষণের উপর, কিন্তু তারপরেও কিন্তু সুযোগ নিয়ে যেখানে অন্যান্য সংসদ সদস্যরা খুচাখুচি গাই একজন অপরজনকে ঘায়েল করার নিমিত্তে বিভিন্ন ভাবে কথা বলে সময় ব্যয় করে, সেখানে তিনি কিন্তু কোনো প্রকার তার যে দলীয় নেতৃত্বের যে প্রশংসা বা যে মার্কা কথাবার্তা এগুলো বলে কিন্তু তিনি সময়টা নষ্ট করেনি। তিনি কিন্তু এলাকার এত অল্প সময়ে কতগুলো বিষয় তিনি তুলে ধরেছেন। সেই জন্য আমি সুনামগঞ্জ 1 আসনের জনগণের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি তার তাকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই কামরুল ভাইয়ের প্রতি, যে আপনি সবকিছু বলেছেন, আমরা অত্যন্ত হয়েছি, আপনার প্রতি প্লিজড হয়েছি। যদি আপনার উপস্থাপনাটা শুরু থেকেই কিছুটা অগুচালু ছিল, কিন্তু দিন শেষে বোঝা গেল যে আপনি হয়তো অল্প সময়ে সুনামগঞ্জকে খুব বেশি প্রেজেন্ট করতে গিয়ে হয়তো বা প্রেজেন্টেশনটা কিছু হয়েছে, কিন্তু সত্যিকার অর্থেই বিশেষ করে আপনি এলাকাকে তুলে ধরতে পেরেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে একটা বিষয় যদি উল্লেখ হতো তাহলে অন্তত ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম, কারণ সুনামগঞ্জ থেকে মধ্যনগর বলেন, বংশীকুণ্ডা বলেন, এদিকে যেতে একটা প্রধান যে রুট, এখানে সুলেমানপুর যে ব্রিজ হওয়ার কথা, বা এখানে একটা শুনতেছি যে উড়াল সেতু, সেই বিষয়টা আবার যদি সংসদে আপনার মুখে শুনতাম তাহলে হয়তো আশ্বস্ত হতে পারতাম। দেখেন এটার মতো দুর্ভোগ মনে হয় নাই। কিছুদিন পূর্বে ঈদে গিয়ে যে ধরনের হয়রানির শিকার হয়েছে সেটা আর মুখে বর্ণনা করা কঠিন। প্রায় 1.5 ঘন্টার উপরে, 3 পিরিয়ডের উপরে মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করতে হয়েছে। তো আমি বলবো যে কিছুদিন পূর্বে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের জন্য এটা চীনের আসলে ওয়াংহো হয়ে দাঁড়িয়েছে। আপনি অতি সত্বর এটা সংসদে বা একমেকে যে কোনো জায়গায় উপস্থাপন করে হলেও এইটার একটা ব্যবস্থা করে আমাদের সুনামগঞ্জের হাওরবাসীকে চিরদিনের জন্য আপনি এই সুনামগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নেবেন। আশা করি এটা আমার পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন থাকলো। আপনি যদি আমার ভিডিওটি দেখেন তাহলে পরবর্তী সংসদ অধিবেশনে এই সুলেমানপুরের ব্রিজটা, সেটা উড়াল সেতুই হোক অথবা ব্রিজই হোক, যেটাই হোক, প্লিজ আপনি এটার প্রতি নজর দিবেন। একজন সাধারণ হাওরবাসী হিসেবে এটা আপনার প্রতি আমার আবেদন থাকলো। তো আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি সুনামগঞ্জবাসীরা আপনি একদিন মণিকোঠায় আপনি একদিন সত্যিকারের হাওর বন্ধু হবেন, সেটাই আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে।